সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব চান্দু। মুক্ত কথা অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ জানিয়েছি খুব পপুলার একটি প্রতিষ্ঠানের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, যেটা মেহেরপুরের যে প্রোগ্রাম আছে সেই মেহেরপুর প্রোগ্রামের যিনি এখানে প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল ইসলামকে আজকে যে কারণে দাওয়াত করেছি যে ইমপ্যাক্ট ফাউন্ডেশনের বেশ কিছু স্বাস্থ্য সেবা নিয়ে তিনারা কাজ করছেন, সেখানে নার্সিং ইনস্টিটিউট আছে। এটা কতটুকু তিনারা স্বাস্থ্য সেবাকে সেবা হিসাবে দেখছেন, কতটুকু তিনারা এটাকে ব্যবসায়িক সুবিধা নিচ্ছেন, নানাবিধ বিষয় নিয়ে কথা বলবো। তবে আমরা যতটুকু জানি সেটা অন্তত তাদের কিছু জনহিতকর কাজ আছে, যেটা তিনারা সত্যিকার অর্থে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিছু সেবা দিয়ে থাকেন, যে সেবাগুলো সত্যিকার অর্থে একটা খুব বড় ধরনের একটা মানবিক আচরণ বলে আমরা মনে করি। সে কারণেই শফিকুল ইসলামকে ডেকেছি আমরা এখানকার, যেহেতু উনি সিইও বা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন। আমরা ইমপ্যাক্ট ফাউন্ডেশনের আজকে আদ্যপান্ত যে সমস্ত কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো নিয়েই মূলত কথা বলবো, এবং এর মধ্যে দিয়ে অন্তত মেহেরপুর এলাকার জনগণ অন্তত তাদের কাছে কিছু অজানা তথ্য দিতে পারবো, যে তথ্যগুলো তিনারা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নিজেরা হয়তো উপকৃত হতে পারেন, আরেকজনকে বলতে পারেন। আমরা অবশ্যই সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে থাকবেন শফিকুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই মেহেরপুর প্রতিদিন মুক্ত কথা অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো, ধন্যবাদ মাহবুব চান্দু ভাই। মেহেরপুর প্রতিদিনের মুক্ত কথা অনুষ্ঠানকে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দর্শক শ্রোতা ভাইদেরও ধন্যবাদ জানাচ্ছি। ইমপ্যাক্ট ফাউন্ডেশন আমরা কি কাজ করি সেই বিষয়ে আপনাদের সাথে এখন আলাপ করব। তো সেক্ষেত্রে মাহবুব চান্দু ভাই আমার এখানে ডাকছে, এই জন্যই আমি করব। অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আলোচনাটা যদি আসলে এভাবে শুরু করি, যে ইমপ্যাক্ট ফাউন্ডেশনের বেশ কিছু প্রোগ্রাম আছে, বেশ কিছু আমরা যদি একটা একটা করে ধরি। সাধারণত প্রথম দিকে যখন মেহেরপুরের ইমপ্যাক্ট ফাউন্ডেশন এই কর্মকাণ্ডটা শুরু করলেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি এটা চোখের উপরে আপনাদের কর্মসূচিটা বেশি ছিল। সেখানে ক্যাটারাক্ট অপারেশন, সানি অপারেশন থেকে শুরু করে চোখের ট্রিটমেন্টগুলো, আমি কোনো একটা সময় আমি নিজেও ইমপ্যাক্টে গিয়ে এই চোখের ট্রিটমেন্ট নিয়ে এসেছিলাম। কোনো এক ডাক্তার ছিলেন তখন, সেই ডাক্তারের বাড়ি হচ্ছে মধুপুর, উনি চলে গিয়েছেন পরবর্তীতে। তো এই যে শুরু করলেন এই ইমপ্যাক্টের, যদি আমি মেহেরপুরের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের প্রারম্ভিক বক্তব্য দিয়ে যদি শুরু করি, কিভাবে এখানে শুরু হলো এটা, আর কোন বাস্তবতার কারণে এখানে শুরু করলেন? ধন্যবাদ মাহবুব চান্দু ভাই। ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা, যা প্রতিরোধযোগ্য প্রতিবন্ধকতা দূরীকরণের লক্ষ্যে 1993 সাল থেকে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এনজিও ব্যুরো কর্তৃক নিবন্ধিত। তারই ধারাবাহিকতায় ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুরে 2004 সালে গাংনীতে একটা ছোট্ট অফিস ভাড়া করে নিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়। তখন আমরা গাংনী এবং মেহেরপুর সদর উপজেলায় আমরা সার্ভে করে কিছু মাদের নিয়ে একটা মাতৃ ক্লাব গঠন করি। এটা টোটাল মেহেরপুর জেলায় আমাদের বর্তমানে 300 মাদার্স ক্লাব আছে। এক একটা মাদার্স ক্লাবে 25 জন করে সদস্য আছে। এই সদস্যদের নিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়। তো এরই ধারাবাহিকতায় তারপরে আমরা যখন ভালো সাড়া পাই, তখন আমরা 2007 সালে ইমপ্যাক্ট জীবন মেলা হেলথ সেন্টার বলে আমাদের যে বর্তমান প্রতিষ্ঠান, আমরা এটা তৈরি করি। তারপর 2007 সাল থেকে মেহেরপুর চাঁদবিলে অবস্থিত ইমপ্যাক্ট জীবন মেলা হেলথ সেন্টারে কার্যক্রম শুরু হয়। এই যে 300 জন মাদার্স ক্লাব, এটা আপনার প্রথম দিকে আপনি এটা দিয়ে শুরু করেছেন। এই যে আপনি বলছেন 300 মাদার্স ক্লাব আছে এবং প্রতি ক্লাবে 25 জন নারী আছেন, তাই তো? মা প্রতি 25 জন করে মা আছেন। এটা আপনি জেলার পরিসংখ্যানটা দিলেন। আচ্ছা, 25 থেকে 30 জন। 25 থেকে 30 জন। আচ্ছা,
তো এই 25-30 জন মায়েদেরকে নিয়ে যে ক্লাবের এক একটা ইউনিট তৈরি করলেন, 300টা মাদার্স ক্লাব, এক একটা ক্লাব তৈরি করলেন, ওনাদেরকে মূলত কোন উদ্দেশ্য নিয়ে আপনারা এই ক্লাবটা করা, এবং ওনাদেরকে কোন কোন স্বাস্থ্য সেবা মূলত আপনারা দিয়ে থাকেন? আমরা মাদার্স ক্লাব মূলত তৈরি করছি মাদের হচ্ছে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার জন্য। প্রথমেই আমরা মাদার্স ক্লাবে যে সব মাদের এক জায়গায় করে একটা স্বাস্থ্য শিক্ষা দিই প্রত্যেক মাসে। যখন এখন যেরকম করোনা চলছে, করোনাকালীন সময়ে করোনার উপর কি কি করণীয় এইসব বিষয়ে স্বাস্থ্য শিক্ষা দিই। প্লাস পাশাপাশি আমাদের যে হসপিটাল কার্যক্রম আছে এইগুলো ওনাদেরকে অবহিত করি। প্লাস হচ্ছে মাদার্স ক্লাবের মাদের মানে বাড়িতে যে ফাঁকা জায়গা পড়ে আছে সেই ফাঁকা জায়গাতে আমরা হোম গার্ডেন বলি, হোম গার্ডেন তৈরি করি। সেখান থেকে তারা শাকসবজি পায়, শাকসবজির থেকে তাদের নিউট্রিশনের চাহিদা পূরণ করে। এই কারণে এদের যত এই যে হোম গার্ডেন তৈরি করতে নেট, বীজ, বেড়া সবকিছু আমরা সাপোর্ট দিই, এমনকি টিউবওয়েল পর্যন্ত সাপোর্ট দিই। এটা সব ফ্রি। আচ্ছা, এই যে আপনারা তাহলে এতজনকে যে আপনারা এখানে অন্তর্ভুক্ত করলেন, একবার যিনি ক্লাবের সদস্য হন তিনি কি আজীবন থেকে যান ক্লাবে? না, ক্লাবের সদস্য হলেই আজীবন। যারা এইগুলো উদ্বুদ্ধ করে, আমাদের ক্লাবের সদস্য তৈরির জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা যারা স্বল্প জমি আছে, অল্প জমি, এক কথায় অল্প জমি, তারা দিনমজুর, ডে লেবার, যারা ওই যে চায়ের দোকানদার, ভ্যান চালক, এই জাতীয় মানে নিডি যেসব পরিবারগুলো আছে তাদেরই নিই। এখান থেকে আমরা, আপনি যদি 300টা ক্লাবের কথা বলেন, আমি যদি 25 জনকে ধরি তাহলে 7,500 জন জি আপনার এই মা আছেন, জি তাই নাকি? আচ্ছা, এইগুলা যে এই 7,500 জন মায়েদের, এটা কি আপনারা কোন কর্মসূচির মধ্যে দিয়ে তিনাদের সাথে যোগাযোগটা হয়, বা ওনারা কি আপনাদের প্রতিষ্ঠানে আসেন অথবা ইয়েতে যান, আপনারা মাঠে যান? জি, আমাদের এখানে প্রত্যেক উপজেলায় একজন করে উপজেলা ম্যানেজার আছে। সেই ম্যানেজারের অধীনে আবার 4-5 জন ফিল্ড অর্গানাইজার আছে এক এক ম্যানেজারের অধীনে। সেই প্রত্যেক মাদার্স ক্লাব আমাদের এক এক ফিল্ড অর্গানাইজারের অধীনে 25টা থেকে 30টা মাদার্স ক্লাব আছে। আচ্ছা, ও হচ্ছে প্রতিদিন ওই মাদার্স ক্লাবে যায়, এক এক দিন এক এক মাদার্স ক্লাবে যায়। এই মাসে আমাদের কি কর্মসূচি সেইগুলো আলাপ করে, প্লাস ওই স্বাস্থ্য শিক্ষা এগুলো দিয়ে থাকে, প্লাস যাদের নেট, বীজ এগুলো প্রয়োজন হয় তাদের দিয়ে থাকে। এটা কি আপনাদের কোনো প্রাতিষ্ঠানিক আছে, কোনো ঘর ভাড়া নেওয়া বা নিজস্ব কোনো? আমাদের মুজিবনগর অফিস আছে, গাংনীতে অফিস আছে, আর মেহেরপুর তো আমাদের অফিস। এই 3টা হচ্ছে অফিস, কিন্তু এই যে ক্লাবগুলা এর সুনির্দিষ্ট কোনো জায়গা নাই। মাদার্স ক্লাবের সভানেত্রী, সেক্রেটারি, ওখানে আমরা উঠান বৈঠক, এক কথায় ওদের আমাদের ব্যবস্থা করা আছে ওখানে বসা। উঠান বৈঠকে আমরা আলাপ করি। ওখানে উঠান বৈঠকের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ হয়। প্রতিদিন আপনার এই ফিল্ড অফিসার কি একটা বা দুইটা এরকম ভিজিট করেন? কয়টা? মিনিমাম একটা ভিজিট করা লাগবে। তাহলে দেখা যাচ্ছে তার অধীনে 25 বা 30টা, সেটা মান্থলি কাভার করবে। অন্তত মাসে একবার যোগাযোগটা হবে। মানে ছুটির দিন থাকে এই জন্য, যেগুলো কাছাকাছি তখন 2টা করে। আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে যে তিনাদের স্বাস্থ্য সেবা, বা আপনি বললেন যে মানে কিছু চাষের জন্য বিষমুক্ত কিছু সবজি নিউট্রিশন, এটার জন্য এটা একটা ভালো উদ্যোগ। সেক্ষেত্রে আপনার প্রাতিষ্ঠানিকভাবে এটা যেহেতু ইম্প্যাক্ট ফাউন্ডেশন, এখানে তো আপনাদের মনে হয় 6তলা বিল্ডিং, এটা 5তলা বিল্ডিং, বড় বিল্ডিং, এবং নতুন করে দেখছি যে আপনার সেখানে নার্সিং এর বিল্ডিংটাও হচ্ছে। আপনাদের যে হসপিটাল বিল্ডিং, যেটা মূলত যে সেবাটা দিচ্ছেন, এখানে আপনারা কি কি সেবা দিচ্ছেন? এখানে আমরা প্রথমে হচ্ছে আপনারা প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিদিন আমার অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বহির্বিভাগে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিই। এটা 9টা থেকে 5টা, শুক্রবার আর সরকারি ছুটির দিন বাদে। ওখানে MBBS ডাক্তার আছে, মূলত MBBS ডাক্তাররাই এইগুলো সেবা দিয়ে থাকে প্রাথমিক। আচ্ছা, তারপরে এটা দেওয়ার পরে যাদের যেরকম নিড যাদের আছে, চিকিৎসা দেওয়ার সময় আমরা দেখি যে অনেকের ছানি পড়ছে, অনেকের টনসিল হয়েছে, অনেকের কানে সমস্যা, এইগুলো
যে যার সমস্যা আছে ওইগুলোই আমরা আবার সার্জারি করি। এটা বিভিন্ন ক্যাম্প বেসিসে সার্জারি করি, যেরকম মাসে 2-3টা আই ক্যাম্প করি। এটা ঢাকার থেকে বড় বড় প্রতিষ্ঠান থেকে, সরকারি প্রতিষ্ঠান থেকে সার্জনরা ওরা ভলেন্টিয়ার হিসাবে আমাদের কাছে আসে। ওদের মাধ্যমে আমরা এই সেবাগুলো দিই। যেরকম আমরা সার্জারি করি আই, ইএনটি, অর্থোপেডিক, প্লাস্টিক বলতেই আমরা ঠোঁট কাটা, তালু কাটা এগুলো অপারেশন করি ফ্রি অফ কস্টে। ওই প্লাস্টিক সার্জারি যেটা ঠোঁট জি কাটা, জি, ঠোঁট কাটা, তালু কাটা, ভিতরেও কাটা থাকে, ভিতরেও কাটা থাকে, টাংটা, নাকেও তো কাটা জি থাকে। জি, এগুলো একদম সম্পূর্ণ কাটা থাকে এগুলো। আচ্ছা, এইগুলার ব্যাপারে আপনাদের এক ধরনের আছে যে আপনাদের সাবসিডি আছে শুনেছি, যে এই তালু কাটা, ঠোঁট কাটা বা নাক কাটা এগুলা আমরা একদম ফ্রি অফ কস্টে করি। এইটা একদম ফ্রি অফ কস্টে করেন? কোনো টাকা। আচ্ছা, এই যে ফ্রি অফ কস্টে করেন, এখানে আপনারা এই পেশেন্টগুলা কিভাবে মানে আপনাদের সাথে যুক্ত হয়, বা আপনারা কিভাবে তাদেরকে যে মেহেরপুর, আসলে মেহেরপুর জেলায় তো এত পেশেন্ট নাই, যত ছিল আমরা প্রত্যেকগুলোই আমরা নিজেরাই যোগাযোগ করে করছি। এখন সারা বাংলাদেশ, বিশেষ করে ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল এই অঞ্চলে সবাই জানে ইমপ্যাক্ট ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে। এখন এই অঞ্চল থেকে বিভিন্ন বরিশাল, মানিকগঞ্জ, রাজবাড়ী এই অঞ্চল থেকে, কুষ্টিয়া, আপনার পিরোজপুর, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে চলে আসে। যখন ক্যাম্প হয় ওদের আমাদের নাম্বার আছে, ওরা যোগাযোগ করে। কখন হয় আমরা বলে দিই। যেরকম শীতকালীন সময় আমরা অর্থোপেডিক, যেটা পা বাঁকা কিংবা এসটিএ, যেটা পা ও যে উঁচু করে হাঁটে, উঁচু করে যেটা হাঁটে, ওইগুলো আমরা সার্জারি করি একদম স্বল্প মূত্র, নাকি সেই মুগুর পা বলে, মুগুর পা বলে, যেটা মুগুর পা, এটা স্বল্প মূত্রে মাত্র নামমাত্র বলতে আমরা কি জাস্ট ওখানে থাকা খাওয়ার খরচটা নিই, আর সম্পূর্ণ ফ্রি। একটা এই সার্জারি করতে ঢাকাতে যে কোনো অর্থোপেডিক সেন্টারে গেলে 80 থেকে 1 লাখ টাকা খরচ হবে, সেটা আমরা একদম এই মুগুর পা করতে। জি, আচ্ছা আচ্ছা, কারণ এগুলো মানে এটা খুব ভালো একটা ট্রিটমেন্ট যদি নিতে হয় ঢাকাতে 80 থেকে 1 লক্ষ টাকা লাগবে, মানে 80,000 থেকে 1 লক্ষ টাকা খরচ হবে। আচ্ছা, এটা আপনারা মানে বললেন যে কতটুকু যে সেখানে থাকার জন্য তার থাকা খাওয়ার কস্টটা আপনারা শুধু নেন নমিনাল একটা 2 থেকে 3,000 টাকা, 2 থেকে 3,000 টাকা। এমনকি যারা গরিব, যার সেটাও আমরা সেটা নেওয়াও হয় না। আর সবচেয়ে বড় কথা, ইমপ্যাক্ট ফাউন্ডেশন থেকে কেউ ট্রিটমেন্ট বিহীন ফেরত যাবে এরকম না। পেশেন্ট আমরা গেস্ট হিসাবে ট্রিট করি, প্রত্যেক পেশেন্টকেই আমরা গেস্ট হিসাবে ট্রিট করি। প্রত্যেক পেশেন্ট যাবে আমাদের ওখানে, সেবা নেবে, তারপরে বাড়ি ফিরবে। আচ্ছা, আমি যদি এই জায়গাটা একটু বলি যে আসলে তাহলে ইমপ্যাক্টের লক্ষ্যটা কি একটু বলেন তো? ইমপ্যাক্টের লক্ষ্য হচ্ছে গভর্নমেন্টের পাশাপাশি যে স্বাস্থ্যর উন্নয়ন করা। ইমপ্যাক্ট ফাউন্ডেশন স্বাস্থ্য শিক্ষার উন্নয়ন করবে। আচ্ছা, এটা নিয়ে বাংলাদেশ একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য এই স্বাস্থ্য শিক্ষা খাতে ইমপ্যাক্ট ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এখানে এই মূল লক্ষ্য নিয়ে আমরা কাজ করি, প্রতিবন্ধিতা প্রতিরোধ ও প্রতিকারের জন্য। এর কারণে প্রতিবন্ধিতা প্রতিরোধ করার জন্য ওই স্বাস্থ্য শিক্ষা দিই আমরা। আচ্ছা আচ্ছা, এই প্রতিবন্ধিতা যেগুলো আছে সেগুলাকে প্রতিরোধ করার জন্য স্বাস্থ্য শিক্ষা, এবং যেগুলা আসলে প্রতিবন্ধী হিসাবে অবস্থান করছে তাদেরকে স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে এসে তাদের সেই ট্রিটমেন্টগুলো দেওয়া। হ্যাঁ, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, কথার কথা, তখন তো তার পা কেটে ফেললো, সে তো প্রতিবন্ধী হয়ে গেল। হ্যাঁ, রাইট। তখন আমরা তাদের কৃত্রিম পা লাগাই দিই। সেই পায়ের সাহায্যে সে বাইসাইকেল চালাতে পারবে, রিক্সা চালাতে পারবে, এমনকি সে মানে সেলাই মেশিন পরিচালনা করেও সে তার জীবিকা নির্বাহ করতে পারবে যদি সে আসলে চেষ্টা করে। হ্যাঁ, চেষ্টা করে। এরকম আছে উদাহরণ বহুত আছে, আমরা করি। আচ্ছা এরকম। আচ্ছা, এই যে আপনি এই যে মুগুর পার কথা বলছিলেন, কি পরিমাণ মুগুর পা আপনি মেহেরপুরের পেশেন্ট, এটা কি আপনার আছে, মানে পরিসংখ্যানটা আছে যে কি পরিমাণ আপনি এই অপারেশনটা করে তাদেরকে ভালো করেছেন? এইটা আপনার অর্থোপেডিক 626 জন। এটা বিভিন্ন ডিস্ট্রিক্টে, শুধু মেহেরপুরে না, আমি মেহেরপুর সেন্টারের কথা বলছি, মেহেরপুরের প্রোগ্রাম 626 জন। আমি আজ পর্যন্ত 626 জন আপনি আমার মেহেরপুর প্রোগ্রামে তাদের এই অপারেশনটা করেছেন। আচ্ছা, তো আর এই যে চোখের যে অপারেশনটা বিভিন্ন ক্যাম্পে, তো এই চোখের এই অপারেশনটা কি পরিমাণ আমরা যাবৎকালে আমাদের আগে তো মেহেরপুরে হতো না, যখন জীবন মেলা হেলথ সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে 2008-09 থেকে আমরা মূলত এই সার্জারিগুলো শুরু করছি। এখানে আমি প্রায়
13,000 মতো সার্জারি করছি এ যাবৎকালে। 13,000? জি, 13,000। এই মুগুর পা আর ঠোঁট কাটা এই অপারেশনগুলো করেছেন কত? 600? অর্থোপেডিক শুধু হচ্ছে অর্থোপেডিক যেটা মুগুর পা, জি, ওইটা জি। করছি 626 জন। 626। আর আর ঠোঁট ঠোঁট কাটা? ঠোঁট কাটা তালু কাটা ওইটা 538 জন। 538 জন। জি। এছাড়াও আমরা আরেকটা সার্জারি করি, সেটা জল মাথা, যে বড় মাথা থাকে ওইটা জল মাথা। জল মাথা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা জল মাথাটা কি? জি। ওইটা ওই যে বাচ্চা অনেক সময় হয় যে এটা হাইড্রোক্যাফেলাস বলে, জল মাথা। এটা মাথাটা বড় হয়? হ্যাঁ, ওর ভিতরে পানি থাকে, এই জন্যই জল মাথা বলে, পানির মতো ফুলে থাকে। রাইট। হ্যাঁ, ওটা অপারেশন করেছেন? এইগুলো আমি আমাদের জীবন মেলা হেলথ সেন্টারে করছি। এইগুলো আমরা ফ্রি সার্জারি করি। এখনো যদি কারোর যদি এরকম জল মাথা থাকে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এখানে সার্জারি না করলেও আমাদের সার্জন আছে বাংলাদেশ মেডিকেলে, আমরা ফ্রি সার্জারি করার ব্যবস্থা করে দিব। আচ্ছা আচ্ছা, সেটা বাংলাদেশ মেডিকেল আপনাদের তত্ত্বাবধানে সেটা করে দেবে। সবকিছু মেহেরপুরে কি করেছেন এই জল মাথা হ্যাঁ, সার্জারি? জল মাথা কতটা আমরা করেছেন? মেহেরপুরে 8 জন করছি। এটা মেহেরপুরে আসলে 8 জন। খুব কমই পাওয়া যায়। খুব কমই পাওয়া যায়। জি জি আচ্ছা, এই যে এর সাথে জি জি। এর সাথে ওই আমি যেটা বলছিলাম যে চোখের অপারেশন কতগুলো করলেন ইয়েতে? চোখের অপারেশন 10,239 জন করছি টোটাল। চোখের অপারেশন? জি জি। এটা কি ছানি অপারেশন, যেটাকে ক্যাটারাক্ট ইয়ে বলে? জি, ওইটা? ছানি অপারেশন। আচ্ছা আচ্ছা। ছানি অপারেশন পাশাপাশি ওই যে টেরিজিয়াম বলে মাংস বৃদ্ধি। 10,000? জি, 10,239 জন। 239? জি 239 জন। আচ্ছা, এই হলো আপনার মূলত সার্জারির, জি তাই না? জি। তো আর টোটাল আমরা এ যাবৎকালে পেশেন্টও দেখছি অনেক। এটা প্রায় আপনার 4,54,224 জন পেশেন্ট দেখছি ওপিডিতে। ওপিডিতে? জি জি, আউট পেশেন্ট। জি জি। কত? 4,54,244। 54,000? জি জি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি আপনার যে টোটাল স্টাফ নিয়ে আপনি যে ইয়েটা করছেন, জি। এখানে তো আপনার কত স্টাফ আছে এখন আপনার এই ইম্প্যাক্টে এখানে প্রায় মেহেরপুর প্রোগ্রামে? 60 জন মতো। দু একজন ওই আসা যাওয়া করে, তো দু একজন কম বেশি। 60 জন জি জি মেহেরপুরে, তাই তো? জি জি। আচ্ছা, ইয়েতে আপনার টোটাল এখানকার ইস্টাবলিশমেন্ট জি। এই 60 জন দ্বারা পরিচালিত, জি। ঠিক আছে? এখন এখানে আপনারা এই চোখের অপারেশনের ইয়েতে বিপরীতে মানে কত করে টাকা নেন? আমরা 3,000 টাকার বিনিময়ে সার্জারি করি। চোখের অপারেশনে থাকা, খাওয়া, ওষুধপত্র, মানে আমার এখানে আসবে, আসার পর থেকে যতক্ষণ বাড়ি যাওয়ার আগ পর্যন্ত সবকিছু খরচ আমাদের। 3,000? জি, 3,000 টাকা। 3,000 এখন টাকা। আমাদের যারা সদস্য, এই যে মাদার্স ক্লাব বললাম, ওদের জি। আমরা 2,000 টাকা নিই। প্লাস কেউ যদি নিডি পোর পিপল হয়, তাদের ক্ষেত্রে আমরা এখান থেকে ডিসকাউন্ট করে মাদার্স দিই। ক্লাবের এই যে যারা আছেন, জি। ইনারা যদি এই পেশেন্ট হন, হ্যাঁ। তাহলে ওখান থেকে আপনারা 2,000 টাকা নেন? জি জি। আচ্ছা। এমনকি এই মাদার্স ক্লাবের সদস্য না, কোনো পোর পেশেন্ট আমাদের কাছে যে টাকার অভাবে অপারেশন করতে পারছে না, আমরা সেগুলো ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করি, কিংবা নামমাত্র মূল্য করে। আচ্ছা, তাহলে এই যে আপনারা এই কাজটা যে করছেন, তাহলে এই স্বল্প টাকায় আপনি যে স্বাস্থ্য সেবাটা দিচ্ছেন, এই স্বল্প টাকা এই স্বাস্থ্য সেবা দিয়ে আপনার এই 60 জন কর্মকর্তা কর্মচারীকে কি পুষতে পারছেন, নাকি এখানে কোনো ভর্তুকি আছে? না, এখানে ভর্তুকি বলতে আমরা হচ্ছে ডোনার বেস প্রোগ্রাম। তো এখন আগে হচ্ছে বাংলাদেশ যখন দারিদ্র দেশ ছিল, এখন তো উন্নয়নশীল দেশ, তখন হচ্ছে আমাদের প্রায় 90%ই হচ্ছে ডোনাররা টাকা দিত। তখন আমরা কিন্তু 500 টাকায় থাকা, খাওয়া, এভরিথিং সার্জারি করে দিতাম। আচ্ছা। মানে ডোনারদের কথা ছিল যে উনি কিছু শেয়ার করবে, তাহলে ওনার গুরুত্বটা বাড়বে। এই কারণে আমরা 5 টাকার বিনিময়ে ওপিডিতে রোগী দেখতাম। আচ্ছা। তো এটা আস্তে আস্তে বাংলাদেশ ডেভেলপ করার কারণে এটা এখন আমাদের মাত্র 40% আমরা হচ্ছে সাহায্য পাই। 40%। আচ্ছা আচ্ছা, ডোনাররা এখন 40%? বাদ বাকি আমরা এই যে টোটালি যে আমরা বিভিন্ন সেবা দিই, শুধু সার্জারি না, আমাদের ওখানে প্যাথোলজি, ফিজিওথেরাপি, এক্সরে,
ইসিজি, ইকো, এগুলো সবই হয়। হ্যাঁ, তো এইগুলো আমরা একদম, আপনি নর্মালি আমরা যে সেবাগুলো দিই বাজার থেকে 50% প্রায় কম মূল্যে সবচেয়ে ভালো রিয়েজেন্ট ইউজ করে, ভালো মানের রিয়েজেন্ট ইউজ করে আমরা দিয়ে থাকি। কারণ আমাদের তো সব মেশিনপত্র যা কিছু আছে সব ডোনার দিয়েছে, আমাদের তো এগুলো এস্টাবলিশমেন্ট কস্ট নাই, এই জন্য আমরা জাস্ট আপনার টোটাল এস্টাবলিশমেন্ট কস্টটা ডোনার দিয়েছে। জি জি। আপনার এখানকার অবকাঠামো এটাও ডোনার দিয়েছে। আচ্ছা, এই এই কারণে কারণে ওই কস্টিংটা আসলে ওখান থেকে মূল কস্টিংটা ওখানে সেভ হয়েছে, তাই না? এই কারণে আমরা স্বল্প মূল্যে সেবা দিতে পারি। তাহলে এখন যে ডোনাররা 40% সহযোগিতা আপনাদেরকে করে, তার বিপরীতে 60% ব্যবস্থা নিজেরা লোকালি আমরা কিছু ইনকাম করি, পাশাপাশি লোকাল বিভিন্ন ডোনার আছে। লোকাল ডোনারও আছে। লোকাল ডোনার যে কেউ আপনি ইচ্ছা করলেও আমাদের এখানে ডোনেট করতে পারবেন। আপনি যদি মনে করেন 5 জনের চোখের অপারেশন করে দেবেন, হ্যাঁ হ্যাঁ, আপনি টাকা দিলেন, সে ফ্রি অপারেশন করে আচ্ছা আসবে। আচ্ছা, সেটা লোকালি যে কোনো ভাই, যারা আমাদের দর্শক শ্রোতা আছে, যে কোনো ভাই যদি ইচ্ছা করে যে তার এলাকায় কোনো গরিব মানুষ আছে, তাকে চোখের স্থানীয় অপারেশন করে দিবে, সে করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আপনি 3,000 টাকা করে নিচ্ছেন, হ্যাঁ, কেউ হয়তো বললো যে 3-5-15,000 টাকা আমি দিচ্ছি, আপনি এই 5 জনকে অপারেশন করে দেন, ফাইন, জি, ভেরি এটা করতে পারে। আর আপনি যে চোখের যখন সার্জারি হয়, আপনি সার্জারির আগে কোনো সময় যদি আসেন, দেখবেন 1 ফিট 2 ফিট দেখে কিংবা দেখে না বয়স্ক মানুষ, জি, যখন সার্জারি করে বাড়ি যায়, তাদের যে ফিলিংস, ওইটা দেখলে আপনি আসলে ভাষায় প্রকাশ করতে হবে না। বলে আমি সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। একজন, এমনকি এক ভদ্রলোক, উনি অনেক গভর্নমেন্ট জব করতেন, ভালো ফ্যামিলি, সে বলছে সার্জারি করে গিয়ে বলে আমার বিছানার চাদর কি নতুন দিয়েছো, সে এই কথা বলছে। তার সেই বিছানার চাদর যে ওই চাদর থেকে সে উঠে এসেছে, হ্যাঁ, যেভাবে দেখে এসেছে, বাসায় যেয়ে বলছে আমার বিছানার চাদর নতুন পাল্টাই দিয়েছো। আচ্ছা আচ্ছা, এইরকম অবস্থা। মানে এটা ভিন্ন ফ্লেভারের। আসলে ইমপ্যাক্ট ফাউন্ডেশনে আমাদের যারা এখানে জব করে, আমাদের যারা ট্রাস্টি স্যার আছে, প্লাস আমাদের ডিরেক্টর স্যার, সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার, প্লাস সিনিয়র যত স্যাররা আছেন, তারা কিন্তু এখানে, প্লাস আমাদের যারা স্টাফ আছে, সবাই স্বল্প মূল্যে, মানে সবাই মাসিক বেতন কিন্তু অল্প। তাদের এই ফিলিংসটা থেকেই তারা চাকরি করে। কেউ এখানে চাকরি ছাড়ে না, যতদিন না গভর্নমেন্ট জব কিংবা অন্য কিছু হয়, ততদিন এখানে করে যায় দীর্ঘদিন। মানে সে মানসিক ভাবে মনে করছে যে সেও একটা সেবা করছে, এই ফিলিংস থেকেই সবাই চাকরি করে, সবাই কম বেতনে চাকরি করে এক কথায়। কারণ একটা মানুষের যখন, এই যে বললাম যে ভালো ঠোঁট কাটা বিয়ে হয় না, হ্যাঁ, আমার এখানে নার্সিং ইনস্টিটিউটে এবারে ভর্তি হয়েছে একটা মেয়ে, তার 2 পায়ে বাঁকা ছিল, একটা মেয়ে 2 পায়ে, তাকে তার টোটাল বিদেশি দিয়ে আমরা সার্জারি করে দিয়েছি। এবার সে আমার নার্সিং স্টুডেন্ট, এবার ফার্স্ট ইয়ারে ভর্তি, এবার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। জি, আচ্ছা। ওই মেয়েটার তো কেউ সমাজে যাইতে পারতো না, স্কুলে যাইতে পারতো না, সমাজে অনেকে অনেক অবহেলিত ছিল। মেহেরপুরে বাড়ি? হ্যাঁ, মেহেরপুরে বাড়ি। আচ্ছা, ওখানে আপনার ওখানে ভর্তি হচ্ছে এখন ফার্স্ট ইয়ার, মানে আমি নার্সিং নিয়ে কথা বলবো। হ্যাঁ, নার্সিং নিয়ে আমি কথা বলবো, রাইট। আচ্ছা, ইয়েতে আপনার এই যে এই চ্যালেঞ্জগুলো কিন্তু আপনারা দেখছেন, তাই না? আমি যদি এর সাথে এভাবে যুক্ত করি যে আমাদের বাংলাদেশে স্বাস্থ্য বিভাগের নানান ধরনের স্বাস্থ্য বিভাগের কি বলবো অসঙ্গতি নিয়ে কথা আছে আমাদের। বিশেষ করে আমরা করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিভাগের যে সমস্ত অসঙ্গতিগুলা এবং সেখানে দুর্নীতিগুলো আমরা যেভাবে পরিলক্ষিত হচ্ছে যে একদম কেন্দ্র পর্যায় পর্যন্ত, ঠিক আছে, গ্রাসরুট লেভেলে ওইভাবে এটা না আসলেও আমরা পরে যেটাকে আবিষ্কার করতে পারছি যে এমনি জেনারেল যে সমস্ত স্বাস্থ্য সেবাগুলা, বিশেষ করে হসপিটাল বা প্রাইভেট যে সমস্ত আপনাদের মতো যারা লাইসেন্স নিয়ে যারা এই স্বাস্থ্য সেবার নামে যারা আসলে ব্যবসা বাণিজ্য করছেন, হ্যাঁ, তাদেরকে নিয়েও নানান কথা আছে। আপনারা কি কখনো এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে, মানে কারোর কর্তৃক, যে আপনি? আমরা সবসময় গভর্নমেন্টের নিয়মকে সম্মান করি, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমরা সবসময় লাইসেন্স
মানে যেগুলো লাইসেন্স লাগে একটা হসপিটাল পরিচালনা করতে, হসপিটাল অথরিটির লাইসেন্স যেগুলো লাগে আমরা সব সময় আপডেট রাখার চেষ্টা করি। ইনশাল্লাহ আমাদের সব কিছুই আপডেট আছে। প্লাস এই করোনাকালীন সময়ে আমাদেরটা স্পেশালি আমাদের হসপিটালে কোভিড সেন্টার করা হয়েছিল। ওখানে আইসোলেশন ওয়ার্ড বানানো হয়েছিল। প্রায় আমি এই কোভিডের মধ্যে আপনাদের কোভিড আইসোলেশন ওয়ার্ড ছিল? ওয়ার্ড ছিল। এটা আচ্ছা। হচ্ছে গভর্নমেন্ট থেকে আমাদের এই নির্দেশনা ছিল, অনুমতি ছিল। মেহেরপুর জেলায় একমাত্র ডেডিকেটেড করোনা আইসোলেশন ওয়ার্ড হিসাবে ইমপ্যাক্ট ফাউন্ডেশন ছিল, বেসরকারিভাবে। হ্যাঁ, বেসরকারিভাবে। কিন্তু গভর্নমেন্ট চিঠির মাধ্যমে গভর্নমেন্ট অ্যাকোয়ার করার মতো, যেটা 3 মাসের জন্য আমাদের ওইটা নিয়ে নিছিল। তো এটা কত বেডের ওয়ার্ড ছিল এটা? আমাদের ওখানে ছিল 20 বেড। 20 বেড। জি। আইসোলেশন ছিল কতটা? আইসোলেশন ওই রকম ওই সময় হচ্ছে, পরে হচ্ছে ডাক্তার গভর্নমেন্টের, যেহেতু আমাদের তো অত ফ্যাসিলিটি নাই, রাইট, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম নাই। পরে আমাদের এখানে মন্ত্রী মহোদয় কথা বলে পরে হসপিটালকে আবারকে যে হাইফ্লো নেজাল স্প্রে, নেজাল ক্যানোলা নিয়ে এসে পরে হসপিটালে চালু করছিল। পরে আর আমাদের ওখানে পেশেন্ট যায়নি, কিন্তু আমরা 3 মাস পর্যন্ত ওইটা রেখে দিয়েছিলাম। আমরা ওই ওয়ার্ডটাকে রেখে দিয়েছি। হ্যাঁ, কোনো সময় কোনো সার্জারিও করিনি, ওই সময় বন্ধ রাখছিলাম। আচ্ছা আচ্ছা। তো আল্লাহর রহমতে আমাদের এখানে মেহেরপুর সব দিক দিয়ে ভালো। আমাদের মেহেরপুরে যত সুন্দর স্বাস্থ্য সেবা, এটা আসলে আশপাশের ডিস্ট্রিক্টেও এরকম নাই আসলে। আপনি তো নিজে। জি জি। আচ্ছা, আপনার এই যে অপারেশন করলেন, হ্যাঁ, এই অপারেশনে বিশেষ করে চোখ অপারেশন, এখানে কি কোনো দুর্ঘটনা ঘটছে আপনার মেহেরপুরের প্রোগ্রামে? না, মেহেরপুরে 100%, আল্লাহর রহমতে 99% আমরা সাকসেস। কোনো এ যাবৎকালে কোনো আমাদের কোনো কমপ্লেন নাই। এখন কারোর যদি ভিতরে কোনো সমস্যা থাকে, যখন দেখা যাচ্ছে শিরা শুকায় গেছে, তার নার্ভ শুকায় গেছে, সেক্ষেত্রে সে আস্তে আস্তে কিন্তু দৃষ্টি হারাবে। এটা স্বাভাবিক। এটা বেটার ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় পাঠাই। কিন্তু আমরা যে অপারেশন করে কোনো এখানে আল্লাহর রহমতে আমাদের 100% সাকসেস। আচ্ছা, এটা অপারেশনের আগে একটা প্রি ইনভেস্টমেন্ট লাগে, তাই না? এই প্রি ইনভেস্টিগেশন, এই প্রি ইনভেস্টিগেশনে কি সেই ধরনের একদম কনফার্ম হওয়ার পরেই তো আপনারা ওটিতে নেন তাকে, তাই না? জি, আমরা যখন তো সবাই তো নর্মালি ছানি পড়লে এটা আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, নর্মালি ছানি পড়লে সবাই কিন্তু ছানিটা করে লেন্স লাগাই দিলে সবাই ভালো দেখবে, যদি তার ভিতরে কোনো সমস্যা না থাকে। যে পেশেন্টগুলোর ভিতরে কোনো সমস্যা আছে কিংবা গ্লোকোমা, আমরা অনেকগুলো রেফার করি ঢাকাতে। আবার যেগুলো সমস্যা আছে দেখছে যে অন্য কোথাও গেলে গরিব মানুষ লাভ হবে না, তাকে আমরা কাউন্সিলিং করি যে চাচা তুমি এইটুকু পরিমাণ দেখবা, তার বাইরে দেখবা না। তারপরেও তার যদি লোকজন, তার আশপাশের লোকজন কিংবা তার বাসার লোকজন যদি এগ্রি করে, তখনই আমরা সার্জারিগুলো করি। আচ্ছা, এই যে আপনারা 3000 টাকা করে নিচ্ছেন এই চোখ অপারেশনের ক্ষেত্রে, এটা যদি সেই পেশেন্ট যদি ঢাকাতে কোনো একটা বিশেষায়িত জায়গায় যদি নরমালি আমরা যেটা আমি বলি, নরমালি আপনি ঢাকা বাদ দেন, মেহেরপুরে যদি আপনি মেহেরপুর কিংবা চুয়াডাঙ্গায় যে কোনো জায়গায় করেন, 8 থেকে 10,000 লোক ভেদে, মানে যার সাথে যেরকম 8 থেকে 10,000 টাকা মিনিমাম এই ছানি অপারেশন। হ্যাঁ, শুধু অপারেশনের জন্যই। তার থাকা খাওয়া কিন্তু তারা দায়িত্ব নেবে না, ওষুধপত্র কোনো কিছু। ও আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে হয়তো 10-12 হাজার, মানে 12-13 হাজার টাকা হয়তো এর মধ্যেই এটা হয়ে যেতে পারে। আচ্ছা, এইখানে আপনাদের বেশ কিছু সার্জারির ভিতরে আমরা যেটা আরেকটা সার্জারি আরেকটা কি আছে? প্রোলাপস সার্জারি, রাইট। এটা হচ্ছে জরায়ুর নাড়ি, বিশেষ করে বয়স্ক মাদের যেটা জরায়ুর নাড়ি নিচে নেমে যায়, সেইগুলো আমরা ফ্রি অফ কস্টে অপারেশন করে দিই। এটা খুব কষ্টদায়ক, মানে বেদনাদায়ক। মারা বলতেও পারে না, লজ্জায়। গরিব মানুষ, বেশিরভাগ যারা গরিব, অনেক কষ্ট করে, মানে বাড়িতে অনেক কাজ করে, তাদেরই এইগুলো সমস্যা হয়। আচ্ছা, তো অনেকে লজ্জায় বলে না এটা। তো এই জন্যই আমরা টোটাল বাংলাদেশে প্রায় 16টা সেন্টারের মাধ্যমে এই প্রোলাপস সার্জারিগুলো করে থাকে ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ। এর মধ্যে ঢাকা মেডিকেল আছে, চিটাগাং মেডিকেল আছে, সব কিছু খরচ আমরা দিই। এই প্রোলাপস সার্জারি কি আপনার মেহেরপুরে হয়?
হ্যাঁ, মেহেরপুরে তো মেহেরপুরে হয় বিশেষজ্ঞ চিকিৎসক হ্যাঁ, এখানে হ্যাঁ, আসেন? এখানে ঢাকা থেকে কিংবা রাজশাহী থেকে আমরা নিয়ে এসে মানে এখানে কয়জন পেশেন্ট হলে আপনারা ওই ডাক্তারের মিনিমাম 8-10 জন না হলে 8-10 জন পেশেন্ট এরকম হলে? আমরা গতবার প্রায় 16 জন করছি, গত ফেব্রুয়ারিতে সম্ভবত। মেহেরপুরে এই পরাল সার্জারির হ্যাঁ। পেশেন্ট কতজনকে আপনারা এই সার্জারিটা করতে পেরেছেন? আমরা গতবার করছি 16, তার আগে হচ্ছে 2টা ক্যাম্প করছি, টোটাল 3টা ক্যাম্প করছি। 3টা ক্যাম্প করেছেন। আমার এই মুহূর্তে আসলে সংখ্যাটা মানে এভারেজে প্রায় 50 মতো এরকম করছি। এভারেজে 50, তাই না? আরও আছে পেশেন্ট অলরেডি, আমাদের হাতেও কিছু আসে, আর এখান থেকে আপনার এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও আসে, কারণ এইটা নর্মাল যে কোনো জেলা শহরে এই সার্জারিটা করতে গেলে 25 থেকে 30 হাজার টাকা খরচ হবে। সেক্ষেত্রে আমরা কোনো টাকা পয়সা নিই না, একদম ফ্রি, থাকা খাওয়া পর্যন্ত সব কিছুই ফ্রি। এটা কোন ভাবনা থেকে মানে করেন এই যে এটা এত কস্টলি সেই অর্থে? মানে আসলে এইটা আসলে এই রোগ, এই যে 3000 টাকার জায়গায় আপনি হ্যাঁ। 8000 টাকার জায়গায় 3000 টাকা নিয়ে এটা জি, জি। করছেন, কিন্তু এইটা আমাদের একজন ডোনার আছেন, আচ্ছা। সে টোটালি কস্টটা আমি সেটাই বলছি। বিয়ার করেন। আর এই সার্জারিগুলো আমরাও এটা অনেক কষ্ট করে এগুলো ম্যানেজ করছি, কারণ এই সার্জারিগুলো সবাই করে না, আর এই অবহেলিত মারাই এই সার্জারি পর্যন্ত যান না। এই জন্যই আমরা এই যে অবহেলিত মাদের নিয়ে এই কাজটা করি। এই পেশেন্টগুলো কি আপনি আপনার ওই ক্লাবের মায়েদেরকে ওর মা মধ্যে বলতে থেকে না, ইয়ে করেন? যে কোনো সারা বাংলাদেশে যে কেউ আমাদের এখানে আসতে পারবে। গরিব মানুষ যারা বড় লোক, অনেক টাকা পয়সা আছে, তারা তো স্কোয়ারে পর্যন্ত গিয়ে করবে এগুলো, কিন্তু যারা পারে না তারা আমাদের কাছে আসলে আমরা free। আচ্ছা, বিভিন্ন সময় আমরা দেখি যে সমস্ত আপনার এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে, ক্লিনিক বা বিভিন্ন আপনার ডক্টরস পয়েন্ট হিসাবে যে পয়েন্টগুলো কাজ করে আর কি, তিনারা যে আসলে এই যে মাইকিং করেন যে আজকে বিশেষায়িত ডাক্তাররা বসে অমুক অমুক দিন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নেওয়ার জন্য তিনাদের যে আহ্বান বিভিন্ন প্রচার মাধ্যমে, আপনাদের কি এই ধরনের কোনো প্রচার মাধ্যমে কি আসলে কোনো আমরা আসলে পেশেন্টকে ওই রকম প্রচার আসলে করি না, কারণ হচ্ছে আমরা যে ডাক্তারগুলো নিয়ে আসি, ওই যে বললাম যে আমাদের মূল প্রচার আমরা সমাজের দরিদ্র অবহেলিত মানুষকে সেবা দিই, আর এই যে মূল প্রচারটা আমরা ওই যে মাতৃ ক্লাবের মায়েদের মাধ্যমে, হ্যাঁ, এটা তো মাধ্যম থাকবে, তাই না? এইটাই আমাদের মাধ্যম। আমরা নর্মালি কোনো মাইকিং এগুলো করি না, রাইট? কারণ না, 7,500 মানুষ মানে কি 7,500 মা, এটা একটা আপনাদের বড় নেটওয়ার্ক, যে এই নেটওয়ার্কটাকে যদি অপারেট করা আমরা মানে আমরা তো আসলে ওই রকম কোনো ব্যবসায়িক কোনো দৃষ্টিকোণ না। আমি যদি নর্মালি আমরা যদি কোনো কনসালটেন্ট কিংবা বাইরে থেকে ডাক্তার নিয়ে আসি, সেক্ষেত্রে তাদের সাথেও তারা কিন্তু আমাদের ভলেন্টিয়ার হিসাবে কাজ করে। অন্য জায়গায় দেখা গেছে 500 টাকায় রোগী দেখে, আমার কাছে এসে কিন্তু 300 টাকায় দেখে, যাতে যেগুলো আমার সেবার বাইরে সেগুলো নিয়ে আসতে হলে তখন তাদের সাথে এইরকম কন্ট্যাক্ট করে যাতে আমার দরিদ্র মারা স্বল্প মূল্যে সেবা পায়, সেটার ব্যবস্থাও আমরা করি। আচ্ছা, এই যে বিশেষায়িত ডাক্তারদেরকে আপনারা সংযুক্ত করেন এই অপারেশন, বিশেষ করে ওটির জন্য, ওই সমস্ত বিশেষায়িত ডাক্তারদের আপনি বলছেন যে আপনারা দেখা যাচ্ছে যে 50% তাদের পারিশ্রমিকটা দেওয়া হয়, অনেক সময় নামমাত্র ইয়েতে দেওয়া হয়, তারাও সেবার জন্য। ওনারা কি উদ্বুদ্ধ হন এভাবে ডাকলেই কি আপনি পান এভাবে? এটা সব ডাক্তাররাই এগ্রি করে, তারাও ওই যে এই সেবা, যে মানুষের সার্জারি করতে পারছে এত সুন্দর, এই যে অবহেলিত মানুষদের সমাজের, এই কারণেই তারাও আসে। এই ধরনের প্রতিষ্ঠান, আপনার এই ইম্প্যাক্টের মতো প্রতিষ্ঠান কি আসলে বাংলাদেশে আপনাদের প্যারালাল কোনো প্রতিষ্ঠান কি আছে এই টাইপের স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছে বা এই ধরনের খাত নিয়ে? আমাদের প্যারালাল আসলে এইভাবে ওরকম না, সবাই তো মোটামুটি সব ব্যবসায়ী। আমাদের যেটা জীবন্তরী ভাসমান জাহাজ আছে, আমাদের জাহাজ দেখার অনেক বছর পর, কিছুদিন পরবর্তী লাইফ বয় ফ্রেন্ডশিপ হাসপাতাল নামে একটা হাসপাতাল হয়েছে, লাইফ বয় ফ্রেন্ডশিপ। জি, ওরা কিছু আমাদের মতো একটু ওই যে কিছু কাজ করে, সব না। আপনাদের এই জীবন্তরী যে জাহাজটা, এটা মূলত এটা তো ভ্রাম্যমাণ, এটাকে নিয়ে যাবেন বলেই তো জাহাজটা তৈরি করা, তাই নাকি? তো এটা কোন কোন জায়গায় আপনারা সাধারণত এই ক্যাম্পগুলো করেছেন এ যাবৎ পর্যন্ত?
আমাদের হচ্ছে আপনার এইটা তো যেহেতু জাহাজ বড় নদীতে ছাড়া তো আর না। যাইতে পারবে না, ঢাকা নারায়ণগঞ্জ থেকে শুরু করে খুলনা পর্যন্ত এই এই বেল্টের যে ডিস্ট্রিক্ট গুলো আছে, সেই ডিস্ট্রিক্ট গুলো টাচ নারায়ণগঞ্জ, করেছে। ঢাকা, মুন্সিগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, খুলনা, আচ্ছা। বাগেরহাট, এইসব ডিস্ট্রিক্ট গুলো আচ্ছা, এই কোথাও যে আপনার 3 মাস, কোথাও কোথাও 6 মাস পর্যন্ত আমরা নোংর করে থাকি। এমনি আমাদের এই পদ্মার এপারের মানুষের জন্য কি আসলে এই পদ্মাতে কখনো আসছে আপনার এই পদ্মাতে ওই যে গলন্দ ঘাটে এসছে? জি, হ্যাঁ, জি। রাইট, আমি সেটা বলছি। গলন্দ গলন্দ ঘাটে আসলে দেখা যাচ্ছে যে খুলনা বেল্টে আমাদের এই দক্ষিণ পশ্চিম আর অঞ্চলের এদিকে মানুষ। নপাড়ায় এসেছিলেন। নোয়াপাড়া, জি, যশোর নোয়াপাড়া। জি, জি। আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ ভালো। এটা কি আপনাদের কোনো একটা আছে নাকি, মানে কর্মসূচি, মানে পেশেন্টের একদম উপরে নির্ভর করে? আমাদের এই যে জাস্ট ইম্প্যাক্ট জীবন মেলা হেলথ সেন্টার, সেম কার্যক্রম ওখানে, আচ্ছা, শুধু ফিল্ড কার্যক্রম নাই ওইভাবে, হ্যাঁ। কিন্তু ফিল্ডে তো আমরা আরো কার্যক্রম করি, যেমন বিভিন্ন ট্রেনিং দিই, হুম। স্কুল আইসাইট টেস্টিং করি, ওইগুলো ওখানেও কিছু আছে, কিন্তু এরকম মাদার্স ক্লাব নাই। তাছাড়া সেম কাজ। তা আপনাদের ওখানে কি ওখানকার ম্যান পাওয়ার আর আপনাদের এই এখানকার ম্যান পাওয়ার কি আলাদা? হ্যাঁ, সব আলাদা। ওটা একদম সেপারেট? জি, জি, separate। আচ্ছা, তো ওটা আর একটা প্রজেক্ট, জি, জি। তাই তো? জি। একটা জীবন মেলা আর একটা প্রজেক্ট। আচ্ছা, অভিজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত বহির্বিভাগে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জি। শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত সকল রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে, জি। যেটা আপনি উল্লেখ করলেন। জি, জি। সপ্তাহে শনি ও মানে বুধবার just- চক্ষু just বিশেষজ্ঞ। আমি একটা উদাহরণ দিই, এই যে এটা জি। আপনি বললেন, যেরকম ডাক্তার সোনিয়া শারমিন সুসি, হ্যাঁ, আচ্ছা, উনি আগে একসময় মেরি সূর্যের হাসিতে চাকরি করতেন, হ্যাঁ। জি। ওনাকে যদি কেউ দেখাতে যেত, আপনি ওনাকে 250 থেকে 300 টাকা ভিজিট দিয়ে রাখতেন। হুম। ওই ডাক্তারই এখন ইম্প্যাক্ট ফাউন্ডেশনে দেখেন, কিন্তু সবাই 50 টাকার বিনিময়ে, 50 টাকার বিনিময়ে। আচ্ছা, এইরকম আমাদের কার্যক্রম। রাইট। উনিও স্যাটিসফাইড? হ্যাঁ, হ্যাঁ, ওনার উনি- স্যাটিসফ্যাকশন আছে বলেই তো ওখানে উনি গেছে। জয়েন্ট করছে আমার Right. এখানে। জি, জি। মানে ওনার তো স্যালারি ঠিক আছে, কিন্তু আমি পেশেন্টের কাছে, আমি পেশেন্ট কতটুকু বেনিফিট দিচ্ছি এটা বোঝানোর জন্য। আচ্ছা, আপনাকে যদি আমি সরাসরি জিজ্ঞাসা করি, যে সমস্ত সার্জারিগুলো যেহেতু আপনি পেশেন্ট রেডি হওয়ার পরে বাইরে থেকে, আপনার ঢাকা জি, থেকে জি, বা কোনো জি। জায়গা থেকে জি। আপনি সেই বিশেষায়িত ডাক্তারকে নিয়ে আসেন, জি। এইখানে আপনার এই ইম্প্যাক্ট ফাউন্ডেশনের মেহেরপুর প্রোগ্রামে কয়জন ডাক্তার ইনস্ট্যান্ট এখানে থাকেন? এখানে আমার হচ্ছে 4 জন ডাক্তার আছে। 4 জন ডাক্তার জি, থাকেন। আচ্ছা। 4 জন ডাক্তার, মানে ইনস্ট্যান্ট, একজন আই কনসালটেন্ট, আই কনসালটেন্ট? জি আছে একজন, আর হচ্ছে 2 জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আর নার্স তো আছে। Right. আচ্ছা, এই ইয়েতে আই কনসালটেন্ট, এটা জি। আপনার এই উনি কি প্রতিদিনই পেশেন্ট দেখছেন? শনি থেকে বুধ। আচ্ছা, ও আচ্ছা, শনি থেকে বুধ জি। চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখের হ্যাঁ। রোগী দেখা হয়। এই শনি, মুহূর্তে রবি, সোম, মঙ্গল, বুধ। উনি একটু অসুস্থ বলে নাই, আপাতত রবি আর সোমবারে আমরা ওনার বিকল্প হিসাবে একজনকে নিয়ে আসছি, কিন্তু এই মুহূর্তে উনি একটু অসুস্থ বলে এই মুহূর্তে নাই, কিন্তু অন্য সময় সবসময়। আচ্ছা, যেহেতু আপনি ওটাকে হসপিটাল হিসাবে একটা জি। কার্যক্রম পরিচালনা জি, জি। করছেন, সেই ক্ষেত্রে আপনার ওখানে যদি আমি জিজ্ঞাসা করি, আজকে আপনার পেশেন্ট কতগুলো আছে ওখানে, বা আপনার বেডের সংখ্যা কত? আমাদের 20 বেডের হসপিটাল। আপনাদের হসপিটালটা 20 বেডের 20 হসপিটাল। 20 বেড। আজকে কতগুলো পেশেন্ট আছে? আজকে ওপিডিতে প্রায় আপনার 100+ পেশেন্ট দেখছি। ওপিডি না, ওপিডিতে সব না, এখানে 80 মতো ওপিডিতে, আর হচ্ছে আমাদের কিছু স্যাটেলাইট ক্লিনিক আছে, ওইটার সম্পর্কে আপনার বলবো। স্যাটেলাইট ক্লিনিকগুলো বলতে ওই যে মুজিবনগর বললাম, আমাদের অফিস আছে, জি। ওখানে আমরা প্রত্যেক মঙ্গলবারে যাই, বুধবারে গান নিতে যাই, শনিবারে বামন দিতে যাই, এমনকি আমাদের একটা জীবনযাত্রা মেডিকেল ভ্যান আছে, হ্যাঁ? সেই মেডিকেল ভ্যান নিয়ে আমরা পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়াতেও যাই। ওখানে মেডিকেল ভ্যানের ভিতর রোগী দেখার ব্যবস্থা আছে, চোখের রিফ্র্যাকশন করার ব্যবস্থা আছে, ইসিজি করা যায়, আল্ট্রাসাউন্ড করা যায়, সবকিছু মেডিকেল ভ্যান। ওইটা আমরা নাম দিয়েছি জীবনযাত্রা, আমাদের আচ্ছা। যেহেতু জীবন মেলা, জীবনযাত্রা। আচ্ছা, আচ্ছা, ওটা কি মেহেরপুর প্রোগ্রামের অংশ? হ্যাঁ, আছে, জি, জি, জি। এটা আলাদা অংশ? জি, একটা? আলাদা। কিন্তু আমাদের আপনারাই এখানে- পরিচালনা হ্যাঁ, করছেন? ওইটা ওই যে রিমোট এরিয়ায়, যেখানে তো মানুষ আসতে পারে না, অনেক যোগাযোগ ব্যবস্থা খারাপ, সেই সব অঞ্চলে আমরা গিয়ে সেবা দিই। জীবনযাত্রা নিয়ে যাচ্ছেন জি, আপনারা? জি। আচ্ছা, ওখানে গিয়ে আচ্ছা। অত্যাধুনিক মেশিন এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা বাত ব্যথা, প্যারালাইসিস, স্ট্রোক, শারীরিক প্রতিবন্ধী
জয়েন্টের ব্যথা, হাত পা অবশ সহ সকল প্রকার ফিজিওথেরাপি চিকিৎসা স্বল্প মূল্যে দেয়। এই জায়গাটাই কথা বলি একটু, এই জায়গাটায় অনেকে আপনার পেশেন্ট, বিশেষ করে ফিজিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে ইম্প্যাক্টের দিকে অনেক পেশেন্টকেই আমরা দেখি যে এখানে যায়। এইটা আপনি আমাদের যত মেশিন আছে, আর আমরা সবচেয়ে বড় কথা একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের মাধ্যমে সেবা দিই, থেরাপিটা দেয়। হ্যাঁ, থেরাপিটা দিই। এখানে কোনো আমি যে হাতে কলমে শিখছে কিংবা অন্য কিছু ডিগ্রি নাই কিংবা ডিপ্লোমা এরকম কোনো কিছু না, আমরা সরাসরি একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট দিই। আপনি ঢাকাতে কিংবা কুষ্টিয়া, এমনকি কুষ্টিয়াতে গেলেও আপনি যে কোনো জায়গায় যাবেন, তারা ইম্প্যাক্ট যদি শোনে যে মেহেরপুর চুয়াডাঙ্গা বাড়ি, বলবে ইম্প্যাক্ট ফাউন্ডেশনে যায়, কারণ ওই স্যাররা জানেন যে ওখানে সঠিক সেবাটা দেওয়া হয় সঠিকভাবে, স্বল্প মূল্যে। আচ্ছা, এইটা যে এই ফিজিওথেরাপিটা যে দেওয়া হচ্ছে, অন্যান্য জায়গার রেট কম বেশি আমি জানি, আপনারা কত টাকা করে ওখানে নেন? আমরা ফিজিওথেরাপি এক সপ্তাহের জন্য 700 টাকা, 500 টাকা নিই, 700 টাকা নিই এক সপ্তাহ। এক সপ্তাহ? জি জি। মানে কি ধরনের থেরাপিটা দেওয়া হবে এটা ওই যিনি আছেন বিশেষায়িত মানুষ, হ্যাঁ, উনি নির্ধারণ অনেক করেন। সময় ডক্টর সিলেক্ট করে দেয় যে ওখানে মেশিন ভেদে কি আপনার এই রেটের পরিবর্তন হয়? পয়সা কোনো কিছুই না, ওই যে আমরা যারা গরিব 500 টাকা, যারা 700। না, আমি সেটা বলছি না, আমি বলছি যে আপনাদের ওখানে একাধিক মেশিন যেহেতু ব্যবহার করা হয়, জি জি, সেই মেশিন ভেদে কি আসলে চার্জটা নির্ধারণ করা না, হয়? না, একদম ফ্ল্যাট রেট ওইটা এটা fixed। 500 থেকে 700 টাকা, জি জি তাই তো? জি। আচ্ছা, এক সপ্তাহের জন্য? জি। আচ্ছা, এটা মানে যতদিন 7 দিনই, এক 7 দিন। সপ্তাহ বলতে 7 দিন, হ্যাঁ। শনি থেকে বৃহস্পতিবার না, একদম 7 দিন। 7 দিন, রাইট। জি জি। আচ্ছা, সেখানে 500 থেকে 700 টাকা নেন। অত্যাধুনিক কম্পিউটারাইজড প্যাথোলজি সেন্টারে হরমোন পরীক্ষা সহ সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা স্বল্প মূল্যে করা হয়। প্যাথোলজিক্যাল পরীক্ষাগুলো কি ধরনের স্বল্প মূল্য আপনাদের? মানে স্বল্প মূল্যে বলতে আমরা যেরকম আপনি যে কোনো একটা আল্ট্রাসাউন্ড করি আমি 250 টাকা ডিজিটাল, মানে মেশিনে 4D, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড 250 টাকা। একটা আচ্ছা, এক্স-রে করি 220 থেকে 280 টাকা। আপনি তো জানেন যে কোনো জায়গায় আপনি ডিজিটাল এক্স-রে করলে 400 থেকে 500 মিনিমাম লাগে, কিংবা আল্ট্রাসাউন্ড এইরকম। তো আমরা একদম বললাম না, প্রায় বাজারের অর্ধেক মূল্যে এই সেবাগুলো দিয়ে থাকি, ভালো মেশিন। ডিজিটাল এক্স-রেতে কত নেন? 220 টাকা থেকে 280 টাকা। 220 থেকে 280। আচ্ছা, আর কি আপনার ওখানে পরীক্ষার হয়? ইয়েতে আপনার ওই যে হরমোন টেস্ট করা, হ্যাঁ, যে হ্যাঁ, T3 T4 TSS, জি, জি। ওগুলো সব স্বল্প মূল্যে, মানে প্রায় কাছাকাছি বাজারের অর্ধেক মূল্য। আচ্ছা, আমরা কিন্তু ভালো মানের রিয়েজেন্ট ইউজ করি, এটা সবাই ইউজ করে না। রিয়েজেন্ট গুলো ভালো মানের করে, অনেকেই করে, কিন্তু সবাই করে ওই বাজারের। আমরা যেটা সাধারণত দেখি যে হ্যাঁ, লিপিড প্রোফাইলে কত হ্যাঁ। টাকা নেন আপনারা? আমরা এটা এখন হচ্ছে 500 টাকা। লিপিড প্রোফাইল করতে 500 টাকা নেন। জি। বাইরে আপনার জানা মতে কত নাই? 1000 টাকা, 800 থেকে 1000। 800 থেকে 1000 টাকা নেই, আপনারা 500 টাকা নেন জি। লিপিড প্রোফাইলে। জি। আচ্ছা, বিশেষজ্ঞ সার্জন দ্বারা চোখ, নাক, কান, গলা, ঠোঁট এগুলোতে আলোচনা করলাম। আচ্ছা, ইনারা যখন এই অপারেশনে আসেন, জি। এটা ওনারা কি অপারেশন করে যে ওনারা চলে যান, এই পোস্ট অপারেশন তাদের যে তদারকি করা? তদারকি যতক্ষণ লাগে, এটা মিনিমাম একটা রিস্ক ফ্যাক্টর থাকে, Right. ততক্ষণ ওরা এখানে অবস্থান করে তারপরেই যান। ওই রিস্ক ফ্যাক্টরের জন্য ওই রিস্ক সময়টা হ্যাঁ, কভার জি, করে তারপরে? জি জি। আচ্ছা। যেরকম আজকে সার্জারি হলো, জি। কালকে বিকালে ওরা চলে যাবে, যে 24 ঘন্টা কি আচ্ছা, আচ্ছা। থাকছে একদম। আর বিশেষ করে চোখের ক্ষেত্রে আমরা একদম সার্জন অপারেশন করার পরে যখন ফলো আপ দিয়ে বাড়ি পাঠাই দিয়ে তারপরে সার্জন যায়, আচ্ছা, আচ্ছা। ফলো আপ করে যায়। মানে তখন ওনারা যখন চলে যান তখন পেশেন্ট বাসায় চলে জি যায়? জি জি। আচ্ছা, জি। এটা ভালো দিক। আচ্ছা। আর ওইগুলো ওই যে কিছুক্ষণ আপনার অজ্ঞান করলে কিছুক্ষণ টাইম গিয়ে থাকে, ওইটা দেখে তারপরে যায়। তারপরে আমাদের তো ডক্টর আছি, ওরাই দেখভাল করে ডক্টর। আচ্ছা, এখানে আর একটা কাজ করছেন আপনারা, এই যে কম্পিউটারে চক্ষু পরীক্ষা হয় এবং চশমা ক্রয়ের ব্যবস্থা আছে, এটাকে আপনারা কিভাবে করছেন, ম্যানেজ করছেন? এখানে হচ্ছে ওখানে আপনার চোখের রিফ্রাকশন করা লাগবে, মানে দৃষ্টি পরীক্ষা করা লাগবে। জি। তো আমাদের অটো রিফ্রাক্টোমিটারও আছে। আচ্ছা। অটো রিফ্রাক্টোমিটারে আপনার চোখের পাওয়ারটা মেপে নিয়ে তারপর ম্যানুয়ালি চেক করে আপনার কি পাওয়ারের চশমা লাগবে এটা আমরা দিই। আচ্ছা। একদম খুব
যেরকম আপনি এটা যে কোনো জায়গায় করতে গেলে একজন ডাক্তারের মিনিমাম 500 টাকা লাগবে, আচ্ছা কিন্তু আমরা এটা 100 টাকার বিনিময়ে এই সেবাটা দিয়ে থাকি। আচ্ছা হ্যাঁ, এইরকম যেহেতু অনেক চোখ দিয়ে কাজ করি, এই কারণে আমরা একটা চোখে একটা চশমার একটা দোকান আমাদের আছে। আচ্ছা সেই দোকান থেকে চশমা কিনলে আপনি বাজারের অর্ধেক মূল্যে কেনা যাবে। কেনা যাবে। আচ্ছা। কিন্তু আমরা প্রফিট করি না, আচ্ছা। আমাদের নন প্রফিটেবল অর্গানাইজেশন যেহেতু, সেক্ষেত্রে আপনি অল্প দামে এই চশমাগুলো সেবা আচ্ছা, শ্বাসকষ্ট নিউমোনিয়া আক্রান্ত রোগীদের অক্সিজেন সহ নেবুলাইজার দ্বারা চিকিৎসা করা হয়। এটা কি আসলে ওখানে ভর্তি করে করেন না? আসলে ভর্তি করে দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, ইয়ে করা হচ্ছে, অনেক সময় হয়, সেগুলোর আমরা এখানে করে দিই ওইগুলো। আচ্ছা। আর আমরা তো ক্যাম্প বেসিসে সার্জারি করি। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কিন্তু ওখানে ওই আমি যেটা বলছিলাম যে আপনার যে ফিজিওথেরাপি যেটা দেয়, জি। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রতিদিন না নিয়ে যাওয়ার জন্য এমন কোনো পেশেন্ট আছে যে আসলে তাদেরকে প্রতিদিন নিয়ে যাওয়া নিয়ে আসা করা খুব ঝামেলা, তখন তো আপনাদের ওখানে রেখে দিতে হয়, তখন কি ওটার জন্য আলাদা চার্জ দিতে হয়? ওখানে এই মুহূর্তে আমরা আসলে মানে বিশেষ করে স্ট্রোকের পেশেন্টগুলো তো ওখানে রাখা রিস্ক হয়ে যায়, কারণ হচ্ছে যেহেতু আমার সবসময় ডাক্তার থাকে না, আর কার্ডিওলজিস্ট লাগবে, তো রাইট। এই কারণে আমার ওখানে রাখলে তো কোনো সময় হঠাৎ করে তার সমস্যা হতে পারে, এই জন্যই আমরা রাখি না। কারণ একটা মানুষের সেবা দিতে গিয়ে তার যদি ক্ষতি করি সেটা তো সমস্যা। এই জন্যই আমরা বলি তারা বাড়িতে থাকুক, মানে কোনো যে ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নিচ্ছে তার সাথে সবসময় যোগাযোগ রাখবো। একটা নির্দিষ্ট সময় আমাদের ওখানে হুইল চেয়ার আছে, সবকিছুই আছে, একটু কষ্ট করে নিয়ে গেলে আমরা ওই সেবাটা দিয়ে দিই। সেটাই। জি। সমন্বিত গর্ভকালীন এবং প্রসূতি সেবা দেওয়া হয়। এইটা আমরা হচ্ছে মায়েদের নিয়ে কাজ করি। মারা যে কাজগুলো বিশেষ করে এখন আমাদের একটা মুজিবনগর উপজেলায় আমরা ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ, চাইল্ড হেলথ নিয়ে একটা কাজ করছি। ওর আওতায় আমরা বিশেষ করে মুজিবনগর উপজেলায় যত মা, গর্ভবতী মা আছে, যদি মুজিবনগর সদর হসপিটালে গিয়ে কিংবা মেহেরপুর সদর হসপিটাল যে কোনো জায়গায় যদি নর্মাল ডেলিভারি করায়, তাদের জন্য আমরা কিছু হচ্ছে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে প্রায় 2,500 থেকে 3,000 টাকা দিই, তাদের যাওয়া আসার খরচ পাবো। এছাড়াও এই মারা যখন আমাদের কাছে ট্রিটমেন্ট নেয়, তাদের আমরা ওষুধ, ভিটামিন, আয়রন, ফলিক অ্যাসিড, এগুলো আমরা সরবরাহ করি। আমরা এটা গভর্নমেন্টের সেবাকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই প্রজেক্টটা নিয়েছি, যাতে আমাদের কাছে আসলে আমরা তাকে গভর্নমেন্ট হসপিটালে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করি, গভর্নমেন্টের সেবা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করি। পাশাপাশি আর যাদের সিজার লাগবে, অনেক সময় তো নর্মাল ডেলিভারি হয় না, সিজার যাদের লাগবে তারা আমাদের যারা মাতৃ ক্লাবের সদস্য, তাদের আমরা 6,000 টাকা দিয়ে আমরা হেল্প করি সিজার যারা লাগবে। এটা এটা মুজিবনগর উপজেলায় 6,000 টাকা কাকে দেন? ওই পেশেন্টকে দেন। জি জি। মানে সে কি বাইরে থেকে সিজার? হ্যাঁ, যেখানে খুশি, যেহেতু মুজিবনগর এই মুহূর্তে গভর্নমেন্ট হসপিটালে কোনো সিজারের ব্যবস্থা নাই। আচ্ছা। যে আমরা তো মন্ত্রী মহোদয়কে অনেকবার বলছি যে আমাদের এই মুজিবনগর হসপিটালটা একটু 50 বেডে উন্নতি করে একজন বিশেষ করে গাইনি কনসালটেন্ট যদি পোস্টিং দেয়, মুজিবনগরে সেবার মানটা, স্বাস্থ্য সেবার মানটা বাড়বে, এটা আমরা অনেকবারই বলছি। মুজিবনগরে কি কখনোই এই ইয়েতে মানে সিজারিয়ান? না, এটা আসলে এটা কোনো করা- কনসালটেন্ট পোস্টই নাই, যেহেতু 40 বেডেড কনসালটেন্ট পোস্ট দিয়েও তো শুধু লাভ নাই, তার কারণ সেখানে তো আবার অ্যানেস্থেসিয়া সেখানেও সেখানেও লাগে। 50 বেড হলে তখন এইগুলো থাকে। এইগুলো থাকে। হ্যাঁ, এই জন্যই আমরা বেড বাড়ানোর জন্য মন্ত্রী মহোদয়ের সাথে মুজিবনগরটাতে এখন 20 বেড, তাই না? 30 বেড, 40 বেড। 40 বেড। জি জি। 10টা বেড বাড়ালেই তো জি, জি। দেখা যাচ্ছে যে 50 বেডে উন্নীত হলে তখন এই আগে কনসালটেন্ট ছিল 25, পরে মনে হয় 30 না 40 করছে। 40 করেছে। যাই হোক, আমরা সিভিল সার্জন মহোদয়ের সাথে কথা বলছি, মন্ত্রী মহোদয়ের কাছে। আমরা চাই যে ওই হসপিটালে 50 বেড হোক, একজন কনসালটেন্ট গাইনি। আচ্ছা, করোনাকালীন সময়ে আপনারা এই পেশেন্টগুলোকে কিভাবে হ্যান্ডেলিং করলেন? যে তাদের করোনা পরীক্ষা তো আপনাকে না, করোনা পরীক্ষা আপনাদের যেহেতু ওখানে হয় না, না। আলটিমেট
করোনা আমরা যাদের হচ্ছে আমরা ফিল্ড কার্যক্রম, যেহেতু গভর্নমেন্ট থেকেই নির্দেশনা ছিল, আমরা টোটাল ফিল্ড কার্যক্রম বন্ধ রাখছিলাম। তো আমাদের প্রত্যেক ওই যে প্রত্যেক মাদার্স ক্লাবের সভানেত্রী, সেক্রেটারি, ওদের নাম্বার আছে, আমরা তাদের সাথে বিভিন্ন সময় মোবাইলে যোগাযোগ করছি। কারোর কোনো সমস্যা হলে আমরা গভর্নমেন্ট হসপিটালে পাঠাইছি, তাদের সাথে যোগাযোগ। আমাদের কাছে আমরা কোনোদিনও করোনাকালীন সময়ে একদিনের জন্য আমাদের হসপিটাল বন্ধ থাকেনি। নর্মাল যে নিয়মে এখন খোলা, ওই নিয়মে খোলা থাকছে। আমরা প্রত্যেকের সেবা দিচ্ছি। তাহলে এক ধরনের ওই সিমটম দেখে আপনি পেশেন্ট জি, অ্যালাউ জি। করেছেন, জি জি তাই না? হ্যাঁ, সবকিছুই আমরা সবকিছু যাকে টেস্ট করার দরকার তাকে পাঠাই দিয়েছি। রাইট, যে টেস্টটা করে জি, আসি। জি। রাইট। CCR লেভেল। আচ্ছা, এই শারীরিক প্রতিবন্ধীদের কথা আপনি বলছিলেন যে হাত জি। পা যারা জি। মূলত অ্যাক্সিডেন্ট করে যারা জি, ইয়ে জি। করলো, হাত হারালো বা পা হারালো, জি জি কিংবা এদের প্যারালাইসিস প্যারালাইসিস হয়ে গেল, তাই না? জি জি তো এদের যে ইকুইপমেন্টগুলো আপনারা দিচ্ছেন, তাদের কৃত্রিম পা বা হাত জি, জি। বা এই 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 এটা আমাদের চুয়াডাঙ্গা ইমপ্যাক্ট ফাউন্ডেশনে এর একটা চুয়াডাঙ্গা প্রোগ্রামে, ওখানে একটা ডিভাইস সেন্টার আছে। ওখানে প্রায় 68 রকম এই ডিভাইস তৈরি করা হয়। হ্যাঁ, এটা চুয়াডাঙ্গাতে হ্যাঁ, ফ্যাক্টরিটাই জি আছে। ফ্যাক্টরিটাই। এরা প্রায় আপনার ইন্ডিয়া থেকে এটা ট্রেনিং প্রাপ্ত সবাই, প্রায় 2 বছরের ট্রেনিং নিয়েছে ওখানে। আচ্ছা, তো ওখান থেকে ট্রেনিং নিয়ে আমাদের এখানে ফ্যাক্টরি, এরা রিফ্রেশার ট্রেনিং এও ইন্ডিয়াতে যায়। তো এখন এইটা বিশেষ করে আমাদের রাজশাহী থেকে খুলনা এই এই অঞ্চলে আমাদের এই সব পেশেন্টরা আমাদের প্রচুর আসে। চুয়াডাঙ্গার এই আপনাদের এই জি, জি। আচ্ছা, এখান থেকে ইকুইপমেন্টগুলো। জি, আমাদের এখানেও আমাদের ইমপ্যাক্ট মেহেরপুর প্রোগ্রামে ওই ডিভাইস সেন্টারে একজন টেকনিশিয়ান প্রত্যেক শনিবারে আসে। কারোর যদি সমস্যা থাকে ওরা মাপ নিয়ে যায়, সবকিছু করে নিয়ে ডিভাইসটা ওখান থেকে বানায়। ডিভাইস থেকে বানায় ওরা আবার পরের শনিবারে এখান থেকে সেট করে দেবে। আচ্ছা, এগুলোর একটু একটু এগুলো কেমন কস্ট নেন আপনারা এগুলো? এইগুলো খুবই স্বল্প মূল্যে, এই যে বললাম কোনো মানে 200 টাকার ডিভাইসও আছে, আচ্ছা, আচ্ছা। 5-7 হাজার টাকা যে Device পা আছে। বড়, Right. এর উপরে এটা তো পেশেন্টের উপরে নির্ভর করে, ম্যাটেরিয়ালের উপরেও নির্ভর করে, যাই হোক। জি আচ্ছা, অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত অপারেশন থিয়েটার, আপনাদের অপারেশন থিয়েটার সম্পর্কে আপনারা বলছেন, যেটা এর মান বলতে আপনারা বুঝছেন অত্যাধুনিক। জি জি এটা এটা আমাদের এখানে ওয়ার্ল্ড ক্লাস। আমি বলবো আপনার ইংল্যান্ড, বেলজিয়াম, থাইল্যান্ড, সিঙ্গাপুর, নরওয়ে, বেলজিয়াম, এরকম বিভিন্ন, ইন্ডিয়া, নেপাল, বিভিন্ন দেশের সার্জনরা এখানে এসে সার্জারি করছে। রাইট। হ্যাঁ, তারা আমাদের যে ইকুইপমেন্ট, বিশেষ করে যে অর্থোপেডিক প্লাস ইএনটি, প্লাস্টিক যেসব ইকুইপমেন্ট আছে বাংলাদেশে অনেক হসপিটালে এদের কাছে 2-1টা আছে এরকম। তো এগুলো আমরা সব ডোনাররাই আমাদের সরবরাহ করছে। এগুলো আমরা খুব ভালোভাবে মেনটেন করি, আমরা স্টেলাইজেশন করি এগুলো। তো আমাদের এইটা সব সময় আমরা। আর ওই মানের অপারেশন থিয়েটার যদি না হয় তাহলে তো বাইরের ডাক্তারগুলো এসে তো এখানে আসলে সেই ঝুঁকিটা নেবেন না। আমাদের যে এই মুহূর্তে এখন এই যে করোনার আগ পর্যন্ত আমাদের কিছু বাইরের ভলান্টিয়ার সার্জন ছিল, এই মুহূর্তে আর আসছে না এই 2-3 বছর ধরে, করোনাকালীন সময়। তো ওরা দেখা যাচ্ছে সিঙ্গাপুর থেকে সেন্ট্রাল হসপিটালের সার্জনরাও এখানে এসছে, ওদের কাছেই দেখা যাচ্ছে বিভিন্ন দেশের পেশেন্ট যাও ট্রিটমেন্টে যায়, তারা এখানে এসে মেহেরপুরে সেবা দিয়ে গেছে, এরকম আছে। রাইট। আচ্ছা, প্রতি মঙ্গলবার হৃদরোগ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ রোগী দেখেন, এটা হৃদরোগের এখানে বিশেষায়িত যে ডাক্তার এনারা কোথা থেকে আসেন? ইনি ওই যে আমাদের মূলত আমরা চোখের, তো বিশেষ করে চোখের যে অপারেশনগুলো করি প্রত্যেক, এটা তো সব বয়স্ক মানুষ, অনেকের আমরা ইসিজি করে দেখি তাদের বুকের সমস্যা, তো তাদের আবার তো এখানে দেখাতে হয় হৃদরোগ বিশেষজ্ঞ। তখন হচ্ছে আমরা এই চিন্তা ভাবনা থেকেই মেহেরপুর সদরে একজন হৃদরোগ বিশেষজ্ঞ আছে, হৃদরোগ মেডিসিন বিশেষজ্ঞ, ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করে ওনার অফিস আওয়ারের পর উনি আমাদের এখানে স্বল্প মূল্যে সেবা দিয়ে থাকেন। আচ্ছা, ওনার অফিস আওয়ারের পর, ওনার অফিস আওয়ারের পরে? হ্যাঁ, উনি যখন ওনার বাড়ি চুয়াডাঙ্গা, উনি যখন বাসায় যান তখন আমাদের ওখানে প্রতি মঙ্গলবার, তাই তো? হ্যাঁ, পেশেন্ট গুলো যেগুলো থাকে, থাকে এখন সেগুলো। এটা চেঞ্জ হয়েছে, এটা প্রত্যেক বৃহস্পতিবার হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা এখন প্রতি সময়ের চেঞ্জ হয়, জি, জি, শীতকালীন জি, সময়টা তো চেঞ্জ এখন বৃহস্পতিবারই মূলত সেবা।
প্রতি বৃহস্পতিবারই জি, বসেন। প্রত্যেক বৃহস্পতিবার। আচ্ছা, সেক্ষেত্রে এবার যদি আপনাকে বলি যে বাংলাদেশে যে এই ইমপ্যাক্ট ফাউন্ডেশনের যে কার্যক্রম, জি। এটা কয়টা জেলাতে আপনারা করছেন এটা? ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশে মূলত আমাদের এই চুয়াডাঙ্গা, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর জেলা, আর জীবন্তরী ভাসমান হাসপাতাল, আর আমাদের লিয়াজে অফিস হচ্ছে ঢাকাতে। ওই এই 2 ডিস্ট্রিক্ট আর জীবন্তরী। ও আচ্ছা, আর কোনো ডিস্ট্রিক্টে না? আর কোনো ডিস্ট্রিক্টে নাই। আচ্ছা, তো এর মধ্যে আমাদের এখানে আমাদের সৌভাগ্য, আমাদের একজন ফাউন্ডার ট্রাস্টি স্যারের বাসা হচ্ছে চুয়াডাঙ্গা। তো এই স্যারের সৌজন্যেই আসলে আমরা সৌভাগ্যবান যে মেহেরপুর চুয়াডাঙ্গাতে এটা। এই ফাউন্ডার ট্রাস্টি ওনার নাম কি যেন ভদ্রলোক? ডাক্তার মোহাম্মদ রেজাউল হক। ডাক্তার মোহাম্মদ রেজাউল। ডক্টর মোহাম্মদ রেজাউল হক। আচ্ছা, ওনার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গায়। জি স্যার। ইয়েতে এইটা তো তাহলে সেই অর্থে বলা যায় যে আমরা এই এত বড় একটা প্রকল্প, বিশেষ করে স্বাস্থ্য খাতের একটা প্রকল্প, জনবহুল একটা দেশ বাংলাদেশ, জি। এই জনবহুল দেশের মধ্যে দেশের এই 2টা জেলা আমাদের পাশাপাশি জেলা, জি, জি। দুজনেই আমরা নেইবার একে অপরের, জি জি চুয়াডাঙ্গা এবং মেহেরপুর। জি। এটা আমাদের জন্য তো একটা অর্জনই বলা যায়, যে জি, এটা জি। আমরা সৌভাগ্যবান। হ্যাঁ, জি জি। আচ্ছা, ইয়েতে শফিকুল ভাই, আপনি এখানে কাজ করছেন কতদিন? এই আমি ইয়েতে? 2010 সাল থেকে 9 সালে 2009 সাল থেকে 2009 সাল থেকে জি জি। আমরা অনুষ্ঠানের একদমই শেষ সময়ে চলে জি, আসছি। ইয়েতে 9 সাল থেকে যে আপনি কাজ করছেন, জি। এই মেহেরপুরেই আছেন বা না, মেহেরপুর আমি চুয়াডাঙ্গা দুই জায়গায়? মেহেরপুর নয়, মাঝে হচ্ছে জীবন্তরী ভাসমান জাহাজে। আচ্ছা, ওখানে ছিলেন? জি জি। ওখানে কতদিন ছিলেন? আমি ওই যে 9 সালে ডিসেম্বরে গেছিলাম, আবার 10 সালের জুলাইতে, আবার আগস্টে আবার মেহেরপুরে এসেছি। আচ্ছা। ওই যে 8 মাস মতো আমি ওখানে ছিলাম। আচ্ছা, আপনার পিরোজপুর জেলায় স্বরূপকাঠি, আর গোপালগঞ্জ জেলায় কাশিয়ানী থানায়। আচ্ছা। পোকরা ওহো, বলে- আমার আরেকটা বিষয় না বললেই নাই, আমি নার্সিং নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম, জি, আমি জি, সময় শেষ করে ফেলেছি। জি, জি। ইয়েতে নার্সিং এর বিষয়টা একটু বলেন, যে আপনারা টিউশন ফিস সহ আসলে নার্সিং এর আমরা- কতজন অ্যাকোমোডেশন আপনাদের? আমাদের এই মুহূর্তে আমরা এখন 30টা সিট। আগে আমরা একদম নামমাত্রে মানে বিনা পয়সায় সব পড়াইছি, কিন্তু এই যে বললাম আমাদের উন্নয়নশীল দেশ হওয়ার কারণে আমাদের ডোনাররা টাকা দিচ্ছে না। তো আমাদের হয়তো কিছু দেখাচ্ছে কোনো ডোনার 5 জন কি 7 জনের টাকা দেয়, সেই টাকাটা আমরা কি করে সেই টাকাটা বাদ দিয়ে যে টাকা খরচ হয়, মানে প্রায় আমাদের ওখানে একটা স্টুডেন্ট ভর্তি 1.5 লাখ টাকার উপরে একটু খরচ হয় টোটাল 3 বছরে। 3 বছর এখানে তার হচ্ছে জামা কাপড় জুতা মানে এভরিথিং, স্টুডেন্টের থাকা সবকিছু ওর ভিতরে। খাওয়াটা তারা ম্যাচ করে খায়, এখানে কুক টুক সবকিছু আমাদের। মানে খাওয়া খরচটা তার নিজের? হ্যাঁ, খাওয়া খরচ। তাছাড়া পোশাক টোশাক থেকে শুরু করে এভরিথিং নিচে তার। এমনকি তারা যে সদর হসপিটালে ইন্টার্নি করতে যাবে, আমাদের বাসে যাবে, সবকিছু আমরা। আচ্ছা। এমনকি ঢাকাতে যাবে, ঢাকাতে গিয়ে তারা পরীক্ষা দেয়, হ্যাঁ। প্লাস হচ্ছে ওই আমাদের গেস্ট হাউস আছে সেখানে থাকে, ওরা আমাদের গাড়িতে করে যা আসা করে। আপনি বললে খুশি হবেন যে শুনে যে এই বাংলাদেশের মধ্যে মেহেরপুর জেলায় তো কোনো নার্সিং ইনস্টিটিউট নাই। নার্সিং ইনস্টিটিউট আমরাই প্রথম, মানে মেহেরপুরে হচ্ছে আমাদের পরীক্ষা কেন্দ্র হয়েছে, যেটা এর আগে ছিল চুয়াডাঙ্গাতে। জি। আমরা প্রাইভেট হয়েও আমাদের এখানে পরীক্ষা কেন্দ্র হয়েছে নার্সিং এর? হ্যাঁ, নার্সিং এর পরীক্ষা কেন্দ্র। আচ্ছা। এটা নার্সিং এর পরীক্ষা কেন্দ্র মানে আমাদের নরমালি যেরকম আমরা যেটা বুঝি এসএসসি যেরকম পরীক্ষা সিস্টেম, জি। ট্রেজারিতে প্রশ্ন থাকবে, তারপর প্রশ্ন এটা পাবলিক পরীক্ষার মতো? হ্যাঁ, একদম পাবলিক পরীক্ষার মতো same। আচ্ছা, এটা কবে থেকে শুরু হয়েছে? এটা গত বছর থেকে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে 30 জন করে আপনারা নিচ্ছেন, তাই তো? আগে আমাদের এর পদ্ধতিটা কি, যে নার্সিং সরকারিভাবে পরীক্ষা দিতে হয়? আগে আমাদের 20 জন ছিল, পরে আমরা 30টা করছি। সরকারি ইন্টারমিডিয়েট পাস করার পরে গভর্নমেন্টের যে পরীক্ষা হয়, ওই পরীক্ষায় ওরা সবাই অংশগ্রহণ করে। যারা হচ্ছে গভর্নমেন্টের চান্স না পায় কিন্তু পাস মার্ক থাকে, গভর্নমেন্টের একটা মিনিমাম পাস মার্ক আছে 40-এর উপরে যারা পায় তারা প্রাইভেটে ভর্তি হতে পারবে। জি। ওটা অনেকটা সে মেডিকেলের মতোই আর কি, জি, জি। মেডিকেল তাই তো? Same system। যে সেম সিস্টেম। জি, জি। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা এই যে এদেরকে যে ভর্তি করলেন, তখন থেকে ওই 3 বছরের যে জি, জি। কোর্স, সেই 3 বছরের জন্য আপনারা প্রায় 1.5 লাখ টাকা জি, জি। মতো জি। তার এখানে খরচ হচ্ছে। অনেকের একটু যারা গরিব
জড়িত, তাদের জন্য আপনারা সাবসিডি আমাদের দিচ্ছেন, সাবসিডি রাইট? আছে, সেটা আরো আপনাদের রাইট। সাবসিডি আছে। আচ্ছা, এই কোন ইয়ার থেকে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, কোন ইয়ার থেকে এরা ইন্টার্নশিপ করে ইয়েতে হসপিটালে? ইন্টার্নশিপ এখন ফার্স্ট ইয়ার থেকেই করে, কিন্তু আচ্ছা। লাস্ট ইয়ার মানে থার্ড ইয়ার পাস করার পর 6 মাস এখন এক্সট্রা করতে হয়, কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই তাদের ওই যে সপ্তাহে 2 দিন আপনার এটা শুরু, মানে এটা শুরু হওয়ার পরে আমাদের অষ্টম ব্যাচ চলছে। এটা অষ্টম ব্যাচ। জি। আপনার এই অষ্টম ব্যাচ পর্যন্ত মেহেরপুর থেকে, আপনার এখান থেকে নার্সিং কমপ্লিট করার পরে সরকারি চাকরি পেয়েছে কতজন? আমাদের তো এই অষ্টম ব্যাচের মধ্যে আমাদের পঞ্চম ব্যাচ বের হয়ে চলে গেছে, পঞ্চম ব্যাচ পর্যন্ত। তার মধ্যে পঞ্চম ব্যাচের মধ্যে চতুর্থ ব্যাচ পর্যন্ত গভর্নমেন্ট চাকরির অ্যাপ্লিকেশন করার সুযোগ পাইছিল। পঞ্চম ব্যাচ রিসেন্ট বের হয়েছে। আচ্ছা। তো এদের ভিতর থেকে প্রায় আপনার ওখানে আমাদের স্টুডেন্ট ছিল 4 ব্যাচে, আগে তো 20 জন করেছিল, মানে 70 থেকে 80 জন মতো এরকম সব মিলাই। তার মধ্যে প্রায় 30-40% হচ্ছে গভর্নমেন্ট জব করে। তাই নাকি? হ্যাঁ। আর বাদবাকি যারা স্টুডেন্ট আছে এরা হচ্ছে বাংলাদেশের যত সব কর্পোরেট হসপিটাল আছে, স্কয়ার, অ্যাপোলো, আসকার আলী, এইসব হসপিটালে। তো নো ডাউট আপনার অ্যাচিভমেন্ট তো ভালো সেই অর্থে। আর আমাদের পাশের হার 100%, পাশের হারও 100%। আচ্ছা। আর আমাদের এখান থেকে পাশ করে গেছে। আচ্ছা, এটা কার অধীনে হয় এই পরীক্ষাটা আপনাদের, এই নার্সিং? বিএনএমসি। বিএনএমসি, বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল। ও, বিএনএমসি। জি। আচ্ছা। আমাদের এখান থেকে পাশ করে গেছে মেহেরপুরে একটা মেয়ে 50,000 টাকা বেতন পায়। আচ্ছা। আর এই ইমপ্যাক্ট নার্সিং ইনস্টিটিউট না হলে এরা কখনোই, যেহেতু গভর্নমেন্টের নাই মেহেরপুরে, এরা কেউ পড়তো না। শফিকুল ভাই, আসলে আরো অনেক কথাই জানার ছিল, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগছে, এবং আমি আসলে উদ্দেশ্যই আমার যে মেহেরপুরের মানুষগুলোকে আসলে এই ইনফরমেশনগুলো জানানো আর কি, যে সেই ইনফরমেশনগুলো জানতে পারলে তারা হয়তো অনেক উপকৃত হবে। আর আপনাদের তো আসলে এই ব্যাপারে কোনো ধরনের প্রচারের কোনো ব্যবস্থা নেই। আপনি ওই যে বললেন আপনার মায়েদের নিয়ে যে ক্লাব, সেটাই একমাত্র হচ্ছে হাতিয়ার। অনেক ভালো থাকবেন। আমি আপনাকে আবারও আরেকদিন আমন্ত্রণ জানাবো। ইমপ্যাক্ট সম্পর্কে আরো কিছু কথা থেকেই গেল, আমি সময়ের অভাবে বলতে পারলাম না। ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ ভাই আমাকে ডাকার জন্য। ইনশাআল্লাহ মেহেরপুরের যে কোনো জনগণ আমাদের কাছে আসলে আমাদের এখানে সেবা নিতে পারবে, আমাদের গেস্ট হিসাবে আসতে পারবে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন এতক্ষণ কথা শফিকুল ইসলাম, যিনি মেহেরপুর ইমপ্যাক্ট ফাউন্ডেশনের দায়িত্ব পালন করছেন একজন প্রশাসক হিসাবে। ওখানে সত্যিকার অর্থে তাদের যে স্বাস্থ্য বিভাগের যে চিন্তা ভাবনা, আজকে শফিক ভাই কত বছর এইটার বয়স বললেন? 2007 সাল থেকে আমাদের জীবনমালা শুরু হয়েছে। আর তারা 2007 সাল থেকে তাদের এই যে কার্যক্রমটা পরিচালিত হচ্ছে, সেখানে কোন কোন কার্যক্রমগুলো আসলে খুব টাচি এবং খুব মানে জনগণের জনসম্পৃক্ততার কথা বলে, এই যে কতগুলা ইয়ের কথা বললেন। আমরা জানি যে এই মুগুর পা অপারেশন, ঠোঁট কাটা, জল মাথা, চোখের অপারেশন, তারপরে ইয়েতে আরও আছেন জরাই, প্রলাপ সার্জারি। এই যে এইগুলা যে স্বল্প মূল্যে তিনারা করছেন, আমরা অবশ্যই চেষ্টা করব, আমরা যারা এই আমাদের সমাজের বিভিন্ন অবহেলিত মানুষগুলাকে আমাদের চোখের সামনে থাকে, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের আওতায় যদি আসলে তাদেরকে নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো তাদের এই অসুস্থতা খুব স্বল্প মূল্যে অথবা কখনো কখনো একদম বিনামূল্যে তাদের এই চিকিৎসা সেবাটা দেওয়া সম্ভব। আমি আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে আহ্বান করব, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখলেন তারা অবশ্যই ইমপ্যাক্ট ফাউন্ডেশন সম্পর্কে আমি যতটুকু তথ্য শফিকুল ভাইয়ের কাছ থেকে নিয়ে আপনাদেরকে দিতে পেরেছি, শফিকুল ভাই যতখানি বলেছেন, এর মধ্যে থেকে আমি মনে করি যে অনেকেই উপকৃত হবেন। সেই উপকারটা আমরা নিজেরা সরাসরি যদি নাও হই, তাহলে দেখা যাচ্ছে আমাদের পাশে যারা বসবাস করছেন তাদেরকে আমরা এই ধরনের কোনো একটা খবর দিয়েও কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি। আমি আশা করব নাগরিক হিসাবে আমরা চেষ্টা করব সেই দায়িত্বটুকু যেন আমরা পালন করি। সকলে ভালো থাকবেন। করোনা একটু কম হলেও আমরা যেন করোনাকে আসলে চলে গেছে এইটা না ভেবে আমরা যেন স্বাস্থ্যবিধি প্রত্যাহার না করি আমাদের জীবন আচারের কাছ থেকে, আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি যেন মেনে চলি, সেই আহ্বান সকলকে রাখছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি সকলকে।